দর্শক, আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। লেট এডিশন আমাদের আজকের বিষয় বদলাচ্ছে রাজনীতি, আর এই জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ফ্যাকাল্টি প্রফেসর মোহাম্মদ মাহবুব আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ডেপুটি চিফ রিপোর্টার শাবান মাহমুদ। আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে স্বাগতম। প্রথমে প্রফেসর মাহবুব আলী, আপনাকে জিজ্ঞেস করি, রাজনীতি তো মানুষের কল্যাণের জন্যই করে, যে কোনো দলই করুক, সেটা বাম করুক, ডান করুক, বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, মুসলিম লীগ করুক, কল্যাণের জন্যই করে। কিন্তু ইদানিং আমরা সাম্প্রতিক যে রাজনীতিগুলি দেখছি সেটাতে দেখা যাচ্ছে যে বাম ক্যাপিটালিস্ট হয়ে যাচ্ছে, রাইটিস্টরা টেররিস্ট হয়ে যাচ্ছে, আর রিলিজিয়াসরা ফ্যানেটিক্স হয়ে যাচ্ছে। আপনি এই সিচুয়েশনটাকে কীভাবে অ্যানালাইসিস করেন? ধন্যবাদ। খুব সময়োপযোগী একটা কোশ্চেন করেছেন। আমাদের দেশে প্রেক্ষাপটে বলতে গেলে অবশ্যই এটা অনেকাংশে সত্য। কেননা আমরা দেখেছি যাদেরকে আমরা ছেলেবেলা দেখতাম লেফট করতে করতে আসছেন, তারা আজকে বিভক্ত হয়ে গেছেন, মূলধারা স্রোতের সাথে মিশে গেছে। কেউ আওয়ামী লীগপন্থী হয়ে গেছে, কেউ কেউ বিএনপি পন্থী হয়ে গেছে। যেমন কমরেড শিমুল বিশ্বাস আজকে ডাইহার্টেড ডানপন্থীতে পরিণত হয়েছেন। আর ডানরা সবাই যে মানে পরিবর্তন হয়েছে তা না, কিছু কিছু ব্যতিক্রম আছে। আর যারা ইসলামিক চিন্তাধারা বিশ্বাস করে তাদের সবাই যে আবার জেহাদ বা জঙ্গিবাদে চলে গেছে তা না। এটা হয়েছে কি, সমাজে একটা বিবর্তন আসছে, শুধু বাংলাদেশে না, বিশ্ব ব্যবস্থায়। এবং এই বিশ্ব ব্যবস্থার সাথে এইটার যোগসূত্র আছে। যেমন চীন এককালে সমাজতান্ত্রিক দেশ ছিল এবং রাশিয়া সমাজতান্ত্রিক দেশ ছিল। ওগুলো যখন পতন ঘটলো বা রাশিয়ার পতন ঘটলো এবং চীনের বিবর্তন আসলো, সাথে সাথে এখানকার যারা বাম আছে তারাও কিন্তু মূলধারা, যেমন আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে চলে আসছে মূলধারা রাজনীতি। যখন তারা মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে গেল, মূলধারায় যারা ছিলেন তাদের মধ্যে একটা কনফ্লিক্ট বা একটা তাদের যে চালচলনের সাথে, আচার আচরণের সাথে একটা কিন্তু পার্থক্য চলে আসছে। এই পার্থক্যটার কিন্তু আমাদের দেশে রাজনীতির ক্ষেত্রে, রাজনীতি যেখানে মানুষের কল্যাণ, সামাজিক ন্যায় নীতির কথা বলে, সেইখানে একটু বৈচিত্র্য চলে আসলো। যে কারণে দেখা যাচ্ছে আমাদের দেশে সাধারণ মানুষ তারা কিন্তু শান্তি চায় এবং আমরা কোনো অশান্তি চাই না। তারপরেও কেন কেন জানি কারো কারো ভুল সিদ্ধান্তের কারণে বলি হচ্ছে সাধারণ মানুষ। এই ভুল সিদ্ধান্তগুলোর থেকে বেরিয়ে আসাই মঙ্গলজনক। কিন্তু ব্যালেন্সটা নষ্ট হয়ে গেল। আগে একটা প্রেশার গ্রুপ ছিল, লেফটিস্টরা বলেন বা আন্ডারগ্রাউন্ড যারা রাজনীতি করতো, তারা কিন্তু অলরেডি একটা প্রেশার গ্রুপ হিসেবে অ্যাক্ট করতো, মানে, এবং যারা দোজ ইন পাওয়ার সবসময় কিন্তু ওদেরকে একটু সমীহ করে চলতো সবসময়। এই জিনিসটা না থাকাতে প্রবলেম হচ্ছে না? অবশ্যই এটা একটা প্রবলেম হচ্ছে, কারণ মানুষের কল্যাণ করতে গেলে কিন্তু আদর্শ থাকতে হয়। আপনি একটা দেশের মানুষের কল্যাণ করতে পারেন রাইটিস্ট হিসেবে, একটা দেশের কল্যাণ করতে পারেন লেফটিস্ট হিসেবে, একটা দেশের মিডল পন্থীতে। আমাদের বঙ্গবন্ধু কিন্তু সবসময় মধ্যপন্থা অবলম্বন করতেন। উনি কখনো বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস ছিলেন। উনি বাংলাদেশি চেতনা না, বাঙালি, আমাদের নাগরিক মানে বাঙালি ভাবধারায় বিশ্বাসী ছিলেন। বাংলাদেশের জনগণ কিসে উপকৃত হবে সেটাই ছিল বঙ্গবন্ধুর আদর্শ। এখন কথাটা হচ্ছে, পরবর্তীকালে এখন যারা মূলধারায়, তবু সৌভাগ্যের ব্যাপার যে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও কিন্তু এখনও মূলধারাটা ধরে রাখছেন। কিন্তু আমি ভয় পাচ্ছি আগামী প্রজন্মে যারা আসছেন তারা কি শিখছেন তাদের মধ্যে থেকে ওই মূলধারা স্রোতের সাথে। কারণ না হলে হবে কি, যদি আমি জনকল্যাণটাকে একটু যদি অন্যভাবে ডিফাইন করি, তখন যেটা হবে যে মানুষের স্বাভাবিক বিচারবোধ এবং রাজনীতি সেটা গুলিয়ে যাবে। এবং যার ফলে যেটা হবে সেটা হচ্ছে, দেশ যে এগিয়ে যাচ্ছে, এই দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে আদর্শ, মানুষের কার্য পদ্ধতি, সেটার মধ্যেও একটা বিবর্তন চলে আসবে। এই বিবর্তনের ফলে যে ভারসাম্যহীনতার কথা যে বললেন, সেই ভারসাম্যহীনতা কিন্তু একটা শূন্যতা সৃষ্টি করবে। এই শূন্যতা পূরণ করা কিন্তু দুষ্কর হয়ে যাবে। জনাব ব্যারিস্টার পারভেজ, অনেকেই বলছে, আমি বলছি না, অনেকেই বলছে যে বিএনপি এর রাজনীতি এক্সট্রিমিস্টদের হাতে চলে গেছে। মানে এখন আর যারা আসল বিএনপি করতো বা বিএনপির ধারার যারা ঘরানার যারা ইয়ে করতো তাদের কাছে নেই, যার কারণে এখন বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি দেশে এটার সমাধান হচ্ছে না। আপনি কি মনে করেন? ধন্যবাদ সাইফুল ভাই, ধন্যবাদ এসএটিভির দর্শক যারা দেশে এবং প্রবাসে দেখছেন লেট এডিশন, তাদের সবাইকে ধন্যবাদ। সাইফুল ভাই, আমরা জানি যে বাংলাদেশের একটি পরিবার সেই স্বাধীনতার প্রথম ঘোষণার পর প্রথম দিন থেকে আজ পর্যন্ত নিরবধি দেশটাকে দিয়েই গিয়েছে। সেই তেমন একটি পরিবারের একটি সদস্য আমরা জানি যে ডে বিফোর ইয়েস্টারডে গত হয়েছে।
সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো মারা গিয়েছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আগামীকাল বাদ আসর বাংলাদেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যে জানাজাটি অনুষ্ঠিত হবে সেখানে সবাইকে অংশগ্রহণ করে তার আত্মার মাগফিরাত কামনার জন্য সবাইকে অনুরোধ করছি। আপনি যে প্রশ্নটি করলেন সে প্রশ্নটি হচ্ছে দুরকম ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে আপনি বলেছেন বিএনপির রাজনীতি, আর সেকেন্ড স্লটটা হচ্ছে যে দেখি এক্সট্রিমিস্ট যারা তাদের হাতে চলে গেল কিনা বা যাচ্ছে কিনা, এটা একটা অবজারভেশন, মিশ্র একটা থাকতেই পারে মানুষের মতামত। এখন একইভাবে আমাদের কিন্তু চিন্তা করতে হবে সাইফুল ভাই, এই দুটো জিনিসটা ভাগ করে যদি বিএনপির রাজনীতিটা কেমন। মাহবুব ভাই কিন্তু একটি খুব পরিষ্কার কথা বলেছেন যে বাংলাদেশের রাজনীতি সবসময় মধ্যপন্থার রাজনীতিটি জয়যুক্ত হয়েছে। বঙ্গবন্ধু থেকে শুরু করে আমরা আজ পর্যন্ত বাংলাদেশের যতগুলি নির্বাচন দেখেছি, রাজনীতি দেখেছি, কখনোই এই উচ্চ এক্সট্রিমিস্ট যারা তাদের কখনো জয় জয়কার আমরা দেখিনি। তারা সাময়িক হয়তো কোনো কারণে হয়তো কোনো ঘটনা পরিপ্রেক্ষিতে একটু সুবিধা নেওয়ার চেষ্টা করেছে, রাজনীতিতে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি যারা মধ্যপন্থী ছিল, মধ্যপন্থায় ছিল, তারাই কিন্তু জয়যুক্ত হয়েছে। আর বাংলাদেশের যদি মধ্যপন্থার কথা বলি তাহলে সেই মধ্যপন্থার কারিগরি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি বাংলাদেশের রাজনীতিকে সমগ্র ডান বাম সেকুলার নন সেকুলার সবাইকে একটি বাংলাদেশি পরিচয় নামে একটি জাতীয়তাবোধ উপহার দিয়েছিলেন এবং ওই জাতীয়তাবোধকে ধারণ করে বাংলাদেশে একটি নতুন নবজাগরণ হয়। আমি মনে করি না যে বাঙালি জাতীয়তাবাদের সাথে বাংলাদেশি জাতীয়তাবাদ খুব বেশি রকমের কনফ্লিক্ট ছিল, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক প্রতিযোগিতায় পড়ে সেই বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাঙালি জাতীয়তাবাদ আজ তীব্র প্রতিদ্বন্দ্বপূর্ণ শব্দে পরিণত হয়েছে। তারপরেও আমি বলবো যে এখনও বাংলাদেশের রাজনীতির মূল দুইটি ধারা, একটি বাঙালি জাতীয়তাবাদের অনুসারীরা আর একটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। আর আপনি যে এখন যদি সেকেন্ড প্রশ্নে আসি যে আসলে কি এটা এক্সট্রিমিস্ট বা যারা একেবারেই কট্টরপন্থী তাদের হাতে দলটি বা রাজনীতিটি চলে যাচ্ছে কি, আমি শুধু আপনাকে একটি কথা বলবো সাইফুল ভাই, এখনও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই হাতে গড়া দলটির তার সহধর্মিণী তার যোগ্য নেতৃত্বে বারবার বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন যখনই হয়েছে তখনই বিএনপির জয় জয়কার ছিল। আমি বলছি না যে অন্যরা জয় জয় করেছে সুষ্ঠু নির্বাচন ব্যতি রেখে, সে কথা আমি বলছি না, কিন্তু আমি বলছি যে যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছে, জনগণ যখনই ম্যান্ডেট দেওয়ার জায়গাটি তৈরি করতে পেরেছে, তখনই বারবার শহীদ জিয়াকে দলটিকে নির্বাচিত করার চেষ্টা করেছে। অতীতে আমরা তাই দেখে এসেছি এবং যতদিন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে এই দলের নেতৃত্ব আছে ততদিন পর্যন্ত এই দলটি দিগ্ভ্রান্ত হওয়ার কোনো রকমের কোনো বিন্দু পরিমাণ কোনো সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি না। সুতরাং আপনার প্রশ্নটি যদি আমরা দুটো স্লটে ভাগ করে নেই, বিএনপির রাজনীতি এবং পরবর্তীতে যে এক্সট্রিমিস্টদের হাতে যাওয়ার বিন্দু পরিমাণ কোনো সুযোগ আদতেই নেই, অতীতেও ছিল না, আগামীতেও হবে বলে আমি মনে করি না। এই কারণেই যে শহীদ রাষ্ট্রপতির সুযোগ্য পুত্র তারেক রহমান অলরেডি এই দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এই নেতৃত্ব রাখবেন না বা ছেড়ে দিবেন বা উনি শারীরিকভাবে অযোগ্য হবেন বা কোনো কারণে ন্যাচারালি যদি ওনার কোনো হয়, সেই হিসাবে পরবর্তীতে তারেক রহমান এই দলের সভাপতি দায়িত্ব বা চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করবেন। সেক্ষেত্রে আমি মনে করি না যতক্ষণ পর্যন্ত শহীদ জিয়ার আশীর্বাদপুষ্ট এই দলটির আদর্শ নিয়ে এই দলের নেতা কর্মী সংগঠকরা ঐক্যবদ্ধ থাকবে, সেখানে এই ধরনের শব্দ অবজারভেশন আসতেই পারে। অতীতে এর চেয়েও বড় আঘাত এসেছে, অনেক ধরনের প্রতিক্রিয়া এসেছে, দলটিকে অনেকভাবে বিচ্যুত করার চেষ্টা করা হয়েছে। 111 আমরা দেখছি দলের উপর এমন আঘাতে এসে শুধু আসেনি, তাতে নেতাদের উপরও আঘাত এসেছে। দেশনেত্রী কিন্তু তারপরও দেশের অগ্রাধিকারের ভিত্তিতে বাংলাদেশটি ছেড়ে উনি যাননি, বাংলাদেশকে উনি মা মনে করে তার শহীদ জিয়ার সে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য উনি বাংলাদেশেই অবস্থান করেছেন এবং ওনাকে কিন্তু পছন্দ চয়েস দেওয়া হয়েছিল, হোয়েদার ইউ আর লুকিং ফর ইয়োর 2 kids, তোমার 2 ছেলেকে তুমি চাও, জীবন্ত চাও নাকি দেশকে থাকতে চাও। শি ওয়াজ সেইং ভেরি স্মার্টলি যে আই লিভ টু লাইভ ইন দিস কান্ট্রি, আমি বাংলাদেশে থাকবো, বাংলাদেশে আমার দেশ, এই বাংলাদেশের জীবন, বাংলাদেশে আমার মরণ। যেমন শাবান মাহমুদ উনি বললেন যে এক্সট্রিমিস্টদের হাতে বিএনপি রাজনীতি এখনো যায় নাই, কিন্তু যে পরিস্থিতি দাঁড়িয়েছে পয়েন্ট অফ নো রিটার্ন, আপনি কি কোনো বাস্তবমুখী সমাধান দেখেন? বাস্তবমুখী সমাধান দেখার পরে আমি বিশ্লেষণে যাব, তার আগে আমি শুধু একটু এন্ট্রাপ্ট করতে চাই যে আমার পূর্ববর্তী বক্তা ব্যারিস্টার পারভেজ আহমেদ যিনি বললেন যে একটি পরিবার 1970 সাল থেকে এ পর্যন্ত দিয়েই আসছে বাংলাদেশের জন্য,
ওই জায়গায় আমরা তো জার্নালিস্ট, আমাদের একটু তথ্য অনুসন্ধান ঘেটে বা তথ্যের আলোকে কথা বলতে হয়। আমরা কোনো দল বা কোনো দলীয়করণের দৃষ্টিকোণ থেকে কথা বলতে পারি না। ওনাদের পলিটিক্যাল আইডেন্টিটি আছে, সুবিধা আছে বলতে। বাট বাংলাদেশে একটি পরিবারের নামই যদি আসে, তাহলে শুধু 1970 নয়, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে, পাকিস্তানের শোষণ নির্যাতনের বিরুদ্ধে থেকে শুরু করে, 71-এর স্বাধীন বাংলাদেশের যে মহান স্রষ্টা, স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার নায়ক, মহানায়ক, সেই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের বিবেচনায় না, বিবিসির জরিপে সেই পরিবারটিকে মিন করে অ্যাট ফার্স্ট। আর উনি যে বললেন যে মরহুম জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি মুক্তিযুদ্ধের সংগ্রামে একটি সেক্টর কমান্ডার ছিলেন, এই জায়গায়ও জার্নালিস্ট হিসেবে আমার অবজারভেশন বা আমরা তথ্য অনুসন্ধান করে এখন পর্যন্ত জানতে পারিনি যে উনি কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। হ্যাঁ, উনি জেট ফোর্সের কমান্ডার ছিলেন, এই পর্যন্ত আমরা ইতিহাসের আলোকে জানতে পেরেছি। আপনি কি দয়া করে বলবেন উনি কোন সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন? চলে আসছি, আমি জানি না, আপনি অবশ্যই আপনি বললে জাতি উপকৃত হবে, কারণ আমরা মিথ্যার উপর ভর করে ইতিহাসের, মুক্তিযুদ্ধের, স্বাধীনতার ইতিহাস বিকৃতও করতে চাই না, বা আমরা নতুন প্রজন্মের জন্য কোনো মিথ্যা ইতিহাস উপহার দিতে চাই না। আপনি যেহেতু টক শোতে এটি জাতি, বাংলাদেশ এবং দেশের বাইরে অনেক সচেতন নাগরিক যারা রাত জেগে আছেন, অথবা বিভিন্ন দেশের প্রেক্ষাপটে এখন যে সময় চলছে সেই সময় যারা জেগে আমাদের এই টক শো দেখছেন, তাদেরকেও আমরা কোনো মিথ্যা তথ্য দিতে চাই না। আমি ব্যারিস্টার পারভেজের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যে আসলে উনি জিয়াউর রহমান সাহেব সম্পর্কে কি বলতে চেয়েছেন, আর বাংলাদেশের এই 70 সাল থেকে এই পর্যন্ত যে একটি পরিবার দিয়েই আসছে, 2001 থেকে 2006 সাল পর্যন্ত ওই পরিবারের প্রধান বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, উনি কি দিয়েছেন একটু যদি দয়া করে বলেন। উনি কি 2004 সালে 21শে আগস্ট আওয়ামী লীগ অফিসের সামনে যে শান্তিপূর্ণ একটি সমাবেশ চলছিল, সেখানে গ্রেনেড হামলা করে 21 জন মারা গেলেন, এবং বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, যিনি এই বাংলাদেশ উপহার দিয়ে গেছেন, যার বাবা, তাকে মেরে ফেলার জন্য যে প্রকাশ্য গ্রেনেড হামলা হয়েছিল, সেই 2001 আর 2006 পর্যন্ত বেগম জিয়া এই বাংলাদেশের মানুষের জন্য কি দিয়েছেন, এবং এই 3 তারিখ থেকে 5 তারিখ থেকে যে অবরোধ হরতাল চলছে, এই অবরোধ হরতালের নামে ওনার ঘোষণাই তো হরতাল পালিত হচ্ছে। সারা দেশে যারা আগুনে পুড়ে জীবন দিচ্ছেন, বিক্ষিপ্ত বোমাবাজিতে যাদের জীবন অনিশ্চয়তার মধ্যে আছে, শিশুরা বই হাতে নিয়েও যে স্কুলে যেতে পারছেন না, এটি বা উনি কীভাবে ব্যাখ্যা করবেন আমি একটু বিনীতভাবে জানতে চাই। আর আপনি যেটি বললেন যে এতে তো কোনো প্রমাণের দরকার নেই, বিশ্লেষণের দরকার নেই, বিএনপির রাজনীতিতে এক্সট্রিমিস্টের হাতে অলরেডি চলে গেছে। আপনি তো নির্বাচন পূর্ববর্তী, আপনি 2013 সালের প্রেক্ষাপট দেখেন, 16টি জেলায় এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জামাতে ইসলামের যে বীভৎস কর্মকাণ্ড, সেটি তো প্রমাণিত, সেটি তো দৃশ্যমান। তার জন্য তো ইতিহাস পর্যালোচনা করার কোনো প্রয়োজন নেই। তাদের সঙ্গে নিয়েই তো বিএনপি রাজনীতি করছে, অবরোধ করছে, হরতাল করছে, নৈরাজ্য করছে। তো এর থেকে আর এক্সট্রিমিস্ট, এর থেকে ফান্ডামেন্টালিস্ট দেখছি না। শাবান, আপনি কিভাবে বলবেন যে জামাত সঙ্গে আছে? জামাত তো একদম, তারা তো অফিসিয়ালি সঙ্গে আছে। এবং আজকের যে হরতাল, নৈরাজ্য, অবরোধ এবং যে অগ্নিকাণ্ড, এগুলো তো আজকে যদি বর্তমান নির্বাচিত সরকারের কোনো ধরনের সমস্যা হয়, প্রবলেম ক্রিয়েট করে, এই সরকারের কোনো কারণে যদি সরে যেতে হয়, যদিও যাবে না, নির্বাচিত সরকার অনেক পপুলার গভর্নমেন্ট, তারপরে আমি আশঙ্কা ইমিডিয়েট বেনিফিট তো এই জামাত পাবে, যেখানে জামাত শিবির বিএনপিকে পেছন থেকে প্রকাশ্যে অপ্রকাশ্যে তারাই তো মিসগাইড করতেছে বিএনপি। আমি অবিশ্বাস করতে চাই না যে বিএনপির সবাই সন্ত্রাসের পক্ষে, আমি বলতে চাই না। বিএনপিতে এখনও সন্ত্রাসমুক্ত, গণতন্ত্র প্রিয়, গণতন্ত্রকে ভালোবাসে, গণতান্ত্রিক রাজনীতি চর্চার পক্ষে, শান্তি চায়, এমন অনেক নেতৃবৃন্দ আছেন বা থাকতে পারেন। কিন্তু তারা, আমার বিশ্বাস, আমার আশঙ্কা যে তারা ওই অদৃশ্যভাবে বিএনপি জামাতের ডিকটেশন দ্বারা পরিচালিত হচ্ছে, তাদের দ্বারা মিসগাইডেড হচ্ছে। আমরা পারভেজের কাছে জানতে চাবো যে বিএনপি কি ডিক্টেটেড বাই জামাত? আপনি কিন্তু সাইফুল ভাই দুটো প্রশ্নই করেছেন, দুটো প্রশ্নই কিন্তু মানে হাইপোথেটিক্যাল প্রশ্ন। প্রথম প্রশ্নটি ছিল এক্সট্রিমিস্ট, উনি এলিগেশন এনেছেন। শাবান ভাই যেটা বলেছেন, হ্যাঁ, এটা শাবান ভাই, উনি সিনিয়র জার্নালিস্ট, উনি যেটা বলেছেন একটা খণ্ডিত চিত্র দেখাতে বলেছে। একটি দল যখন 5 বছর ক্ষমতায় থাকে, আর সেই দলটি 5টি বছর দেশকে, আপনি 21শে আগস্ট যেটা বলেছেন শাবান ভাই, অত্যন্ত ঘৃণিত একটি কাজ। এটা নিয়ে কিন্তু বিএনপি আজ পর্যন্ত কোনো অবস্থান নিয়ে বলেনি যে 21শে আগস্ট ঘটনাটি এই বিএনপির সৃষ্টি ছিল, বিএনপির লোকেরা জড়িত ছিল, বা বিএনপি ইচ্ছাকৃতভাবে করেছে এবং এই জন্য বিএনপি উল্লসিত।
বিএনপি কিন্তু এটা বিচারটি এখনও চাচ্ছে এবং আপনিও জানেন যে বিচারটি কিন্তু এখনও পেন্ডিং। সুতরাং খালেদা জিয়া ইচ্ছে করে 21 আগস্ট ঘটিয়েছে এই ধরনের কথা বলার কোনো অবকাশ নেই। আর 2001 থেকে 2006 একটি দল ক্ষমতায় থাকলে শুধু 21 আগস্ট ঘটনা ঘটেছে এটা তো বলা যাবে না। 6টি বছরে আমি একটু আপনাকে 6টি help বছরে করি। সাবান শুধু ভাই একটি 21 গভর্নমেন্ট আগস্টের ঘটনা অনেক ঘটেনি। সফলতা করে। সাবেক এর মধ্যে আপনি অর্থমন্ত্রী জানেন যে মেয়েদের কিবরিয়া শিক্ষার হার, তাকে গুলি করে মারা হয়েছে। সাবেক এমপি আহসানুল্লাহ মাস্টার সাহেব তাকে গুলি করে মারা হয়েছে। আমি সমস্ত ঠিকই বলেছেন, ঘটনাগুলিকে শুধু আমল নিয়ে particularly বলছি। 21 আগস্ট ঘটনা আপনার ঘটেনি। প্রতিটি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েই বলছি। I congratulate you যে আপনি সত্য উদ্ঘাটন করেছেন। একটি হত্যাকাণ্ড কোনোভাবে জাস্টিফিকেশন হয় না। একটি হত্যাকাণ্ডকে সমর্থন করার কোনো সুযোগ নেই। একটি স্বাধীন দেশের একজন রাজনীতিবিদ শুধু না, একজন সাধারণ মানুষের হত্যাকাণ্ড কোনোভাবে সমর্থন করা যাবে না। সেটা বিচার বহির্ভূত হোক, বিচারের মাধ্যমে যদি হয় সেটা আরেকটা জিনিস, সেটা আইন আদালতের প্রক্রিয়ার মাধ্যমে হতেই পারে, সর্বোচ্চ আদালত যদি মনে করে। কিন্তু কোনো একটি হত্যাকাণ্ড স্বাধীন দেশে ঘটবে, সরকার তার নিরাপত্তা দিতে ব্যর্থ হবে, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। আপনি যে কয়টি নাম বলেছেন প্রতিটা নামের জন্য আমি বলি যে এটা বিএনপি লজ্জা পাওয়া উচিত যে বিএনপি শাসনামলে এই ঘটনাগুলি ঘটেছে। কিন্তু তারপরও একটি কথা থাকে, একটি সরকার কখনো তার শাসনামলে চাবে না যে কোনোভাবে একজন রাজনীতিবিদ মৃত্যুবরণ করুক, কারণ তাতে সরকারের সফলতা প্রকাশ পায় না। একটা দেশের রাজনীতিতে কিন্তু অনেকগুলি উইংস কাজ করেন। আর সাইফুল ভাই যে ঘটনাটি বললেন লাস্টে যে বিএনপি কি বলেন সাইফুল ভাই, একটু সরি আমি যদি ভুল না করে থাকি, বিএনপির পলিটিক্স কি এক্সট্রিমিস্ট না এটা তো আগেরটা ছিল, জামাত দ্বারা dictated। জামাত দ্বারা ডিক্টেটেড ডিক্টেটেড কিনা, এটা তো আসলে মানে এই প্রশ্নটি সাবান ভাই যদি বলে থাকেন, বাংলাদেশের বিএনপির এ পর্যন্ত যতগুলি ভোট হয়েছে বিএনপির জন্মের পরে প্রতিটি ভোটে 79 সাল থেকে শুরু করে এই পর্যন্ত প্রতিটি ভোটে অলমোস্ট, একটা হচ্ছে এরশাদ সাহেবের অধীনে 2টো নির্বাচন ব্যতি রেখে, আর এই সদ্য 5ই জানুয়ারি যেটা নির্বাচন নাম বলে কিন্তু আসলে তো নির্বাচন না, এটা বাদ দিলে বাকি সমস্ত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে। সেখানে জামাতের ভোট কতটুকু আছে, কতটুকু ছিল, আমার চেয়েও ভালো সাবান ভাইয়ের এটা ভালো বিশ্লেষণ আছে। না ভোটের পরিসংখ্যান বা আমি শেষ করি সাবান ভাই। সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে, তার রাজনীতিকে, শহীদ জিয়া রাষ্ট্রপতির রাজনীতিকে জামাতের মতো একটি দুর্বল 2%, 1%, 3% ভোট যারা ক্যারি করে, যেখানে বিএনপি 230-40টি পর্যন্ত আসন পায় আর জামাত যেখানে সর্বোচ্চ 17, 18, 20টা আসন পায়, সেই দল ডিক্টেট করবে, এরকম কথা মানে হয়তো আমি যদি বলতে চাই বলতে পারবো সাইফুল ভাই, কিন্তু জনগণ যদি শুনে তারা মুচকে হাসবে যে না এটা কেমন কথা বললো, এর কথাটা যুক্তি থাকতে হবে। তো আমার প্রশ্নটি হচ্ছে যে এটা হচ্ছে একটি বড় রকমের একটি অপপ্রচার যে জামাতের মতো দল বিএনপিকে ডিক্টেট করতে পারে। হ্যাঁ, বরং আমরা তার উল্টোটা দেখছি, যেসব দল স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছে, যেসব দল বঙ্গবন্ধুর রাজনীতিকে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে খতম করতে চেয়েছে, সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা বরং এখন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনীতিকে ডিক্টেট করার চেষ্টা করছে, আমরা দেখছি। কারণ আমাদের এটা, আর আপনি যেটা বললেন ওটা দেখা যাচ্ছে না, ওটা হলো হাইপোথেটিক্যাল একটা টার্মস চিন্তা করেছেন আপনি, আর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একদম স্বতঃসিদ্ধ। কারণ আজকে যদি আমরা প্রধানমন্ত্রী ক্যাবিনেটকে দেখি, যেসব ব্যক্তিবর্গরা কথা বলে তারা কখনোই আওয়ামী লীগের মূল রাজনীতিকে কখনো ধারণ করেনি, শাওন ভাই এখানে উপস্থিত আছে। সুতরাং তারা যখন প্রধানমন্ত্রী, সবাই না, দুই একজন হইতে পারে, দুই একজন, নাম বললে আবার অনেক বেশি লম্বা হয়ে যাবে। আপনি শুধু একটা লোকের নাম বলুন যে প্রতিদিন আমরা যাদেরকে দেখি তারা আওয়ামী লীগের মূল রাজনীতিকে ধারণ করে এসছে কিনা। আমি সরি টু সে, আমার নাম বলতে কষ্ট হবে। আমরা যাদেরকে সবসময় ভেবে আসছি যেই নামের সাথে আওয়ামী লীগের নামটি ওতপ্রোতভাবে চলে যায়, আওয়ামী লীগের নাম যাদের নাম চলে আসে, দুঃখজনকভাবে তাদেরকে আমরা ফ্রন্ট লাইনে দেখছি না। আর যাদেরকে আমরা দেখছি তারা বাংলাদেশের রাজনীতিতে কোনো ফ্যাক্টর কিনা, কখনো ছিল কিনা, আদৌ হবে কিনা তাও আমরা জানি না। কারণ আপনি যদি বলছেন আপনি তোফায়েল আমু এদের কি বলবেন? না, তোফায়েল আহমেদ সাহেব, আমু সাহেব, তাদেরকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, তাদের নামের সাথে আওয়ামী লীগের নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু আমি বলছি মেইন প্লেয়ার হিসেবে, খেলোয়াড় হিসেবে আমু সাহেব বা তোফায়েল সাহেব সঙ্গে একটু পারভেজ সাহেব আমি 1 মিনিট সময় দিবেন। না বলুন প্লিজ। আপনি যে কথাটি বললেন সেটি একটি পারসেপশন, যে এক সময় যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন, তারা কথা না, কথা বলা তো ভালো, কথা বলতেই পারেন, অবজেকশনেবল কথা মন্তব্য করেছেন। অবজেকশন না, আপনি মন্তব্যটি শুনুন। বঙ্গবন্ধু লাস্ট বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে না, সেই দলের নেতা হয়ে যায় এই প্রধানমন্ত্রীর দলে। অবভিয়াসলি আমি এটা স্বীকার করি, বাট আপনি কি অস্বীকার করতে পারবেন যে তারা, আপনি যেহেতু পার্টিকুলারলি নাম মেনশন করেননি, যারা দর্শক তারা হয়তো বুঝবে তাদেরকে মেইন করেছেন, আপনি কি বলতে পারবেন যে ওই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা ওই রাজনৈতিক দল
কেউই আছেন যে যারা শুরু থেকেই বাংলাদেশকে কখনো অস্বীকার করেছে অথবা করে, এবং বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের অগ্রগামী বাংলাদেশ দেশপ্রেমিক বোধ নিয়ে তাদের কোনো ধরনের ড্রব্যাক বা লিকেজ অথবা কোনো ঘাটতি ছিল? আচ্ছা, এর উত্তর নিব না। বিএনপির সঙ্গে যে জামাতে ইসলাম আছে, এরা একদম স্ট্রেট ঘোষণা দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে। আমরা ব্রেকের পরে উত্তর নিব। শাওন ভাই, আমি একটু শ্রদ্ধাবোধ রেখেই বলি, যখন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। লেট এডিশনে আমাদের আজকের বিষয় বদলাচ্ছে রাজনীতি। প্রফেসর মাহবুব আলী, দেশের বর্তমান রাজনীতি একটা বড় ধরনের ডেফিসিট আমরা দেখতে পাই, যেটাকে পলিটিক্যাল ডেফিসিটও বলা হয়। এই রাজনৈতিক ঘাটতির কারণে অর্থনৈতিক ঘাটতি বাড়ছে কি পরিমাণে? ধন্যবাদ, খুবই সময়োপযোগী একটা কোশ্চেন করছেন। আসলে এই যে কোনো অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রথম কাজ হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি। উইদাউট পলিটিক্যাল স্টেবিলিটি ইকোনমি ক্যানট গো এহেড। আমরা একটা সম্ভাবনাময় দেশ, 2021 সাল বলেছি আমরা মধ্যমায়ের রাষ্ট্র পরিণত হব, কিন্তু বাস্তবিক সত্যটা হচ্ছে 2018-র মধ্যে কিন্তু আমরা মধ্যমায়ের রাষ্ট্রে পরিণত হচ্ছি। কিন্তু যেহেতু 3 বছর পর পর আমাদের ওই ম্যাজিক রেটটা রাখতে হবে, সেই জন্য আমরা বলছি 2021। এবং চলতি বছর যদি পলিটিক্যাল ইনস্টেবিলিটি না থাকতো, তাহলে আমরা 6.75%-এর উপর চলে যেতাম, কারণ আমরা অলরেডি স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট করেছি, যদিও আমরা ধরেছিলাম 6.5%। এখন যেটা হচ্ছে, আমি বলি আমাদের অনেকগুলো সেক্টর, সবগুলো সেক্টরেই কম বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষিখাতে দুভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথম হচ্ছে, যারা পণ্য উৎপাদন করছে পেরিশেবল আইটেম, তারা পণ্য কিন্তু শহরে পাঠাতে পারছে না, ফলে পণ্যগুলো নষ্ট হচ্ছে। অন্যদিকে এখন সেচ মৌসুম, ডিজেলের অভাবে অনেক জায়গায় সেচ হচ্ছে না, প্লাস কৃষি উপকরণগুলোর দাম বেড়ে যাচ্ছে, সেই দিক দিয়ে কৃষকরা সর্বশান্ত হচ্ছে। তারপর ইনফ্লেশনও বাড়ছে, ডেফিনেটলি ইনফ্লেশন বাড়ছে, যেহেতু উপকরণের দাম বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে, দ্যাটস রাইট। সেকেন্ড হচ্ছে হ্যাচারি, পোলট্রি। ওই পোলট্রি খাতে অলরেডি 600 কোটি টাকা লস হয়ে গেছে, হ্যাচারি তারা বসে গেছে। আচ্ছা, ইভেন ফুল মানুষকে উদ্দীপ্ত করে, সৌন্দর্যের দিকে আগায়, সে ফুলও কিন্তু ফুল চাষিরা এখন শূন্যের খাতায়। ব্যাংকিং সেক্টরে যারা কৃষিখাত থেকে লোন নিয়েছে তারা বসে যাচ্ছে। এটা গেল কৃষি। তারপর আমরা ইন্ডাস্ট্রি সেক্টরে আসি। প্রথমে আসবো আরএমজি সেক্টর। অলরেডি আপনারা জানেন ইতিমধ্যে আরএমজি সেক্টরে প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে। অনেক বায়ার দেশে তো আসার কথাই আসে না, প্লাস তাদের অর্ডার ক্যান্সেল করে অন্যত্র চলে যাচ্ছে, ভিয়েতনামে যাচ্ছে, কম্বোডিয়া যাচ্ছে, তারা এখন হংকংয়ে ডাকছে বাংলাদেশি বায়ারদেরকে যাওয়ার জন্য, এবং ওইখানে বারগেনটা বেশি করছে তারা। এখানে 3 রকম হচ্ছে। একটা হচ্ছে এটা সুযোগ নিয়ে যে সমস্ত চালাক বায়ার আছে তারা তাদের দামটা আরো কমাচ্ছে। আরেকটা হচ্ছে অনেকে ঝুঁকি নিতে যাচ্ছে না বলে তাদের যে মূল যতটুকু অর্ডার দেওয়ার কথা, সেই অর্ডারের 30% to 40% অলরেডি শিফট করে অন্য দেশে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আরএমজি সেক্টরে। আচ্ছা, এরপর আসেন ইন্ডাস্ট্রি অন্যান্য সেক্টর, সিমেন্ট বলেন বা টোবাকো বলেন, বা আমাদের যে এক্সপোর্টে আরও যেটা আছে ফ্রোজেন ফুডের ক্ষেত্রে আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সার্ভিস সেক্টর, ট্যুরিজমটা বসে গেছে, একদম ধস নেমে গেছে, শীত মৌসুম, ট্যুরিজমটা বসে গেছে। তারপর আসেন আপনি ব্যাংকিং সেক্টরে এই যে ইন্ডাস্ট্রি থেকে যারা লোন নিয়েছে বা এগ্রিকালচার থেকে যারা নিয়েছে তারাও দিতে পারছে না। আচ্ছা, আমাদের দেশে কিন্তু নারী উদ্যোক্তারা বেশ প্রণোদিত হয়ে ব্যবসা বাণিজ্য করছিল, নিজে পায়ে দাঁড়াচ্ছিল, তারাও কিন্তু এখন সেই বসে গেছে। প্লাস ইভেন গ্রামীণ এলাকায় তৃণমূল পর্যায়ে আমি দেখেছি যারা বিভিন্ন এনজিও থেকে লোন নিয়েছে, তারা নিজেদের বাড়িতে না থেকে এখন আত্মীয় স্বজন বা দূরে থাকছে, কারণ লোন দিতে পারছে না। তো এনজিও সেক্টরও কাজ করতেছে না। তো একটা সম্মিলিতভাবে, তারপর চিকিৎসা, সেটা নেই। একটু আগে আমাদের সবচেয়ে বড় কথা শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হিউম্যান ক্যাপিটাল, ইটস ইনভেস্টমেন্ট।
5 crore স্টুডেন্ট আছে এখন, 5 এসএসসি তৃণমূল পর্যায়ে থেকে একদম এইচএস মাস্টার ডিগ্রি পর্যন্ত বা আরও, তাদের পড়াশোনা হচ্ছে না ঠিকমতো, তা স্কুলে যেতে পারছে না, বাবারা নিরাপদ না, পেট্রোল বোমায় দগ্ধ হচ্ছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার কথা হলো, রাজনীতি তো মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য। যে অবরোধ হোক শান্তিপূর্ণ হতে পারে, কিন্তু এইটা কি, কোনটা যে মানুষ দগ্ধ হবে, তার ঘরে সন্তান ফিরে যাবে না, এটা তো হতে পারে না। এখানে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে আমার মাঝে মধ্যে মনে হয় কি, রাজনীতিতে কি কন্ট্রোল ওদের কাছে আছে? এই সুযোগে সন্ত্রাসীরা বা হামলাবাজরা তারা সুযোগ নিয়ে কোনো থার্ড পার্টি কন্ট্রাক্টের মাধ্যমে কোনো অর্বাচীনের মতো কাজ করছে, যেখানে আমি দেখছি র্যাবের মহাপরিচালক মহোদয় দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন, বিজিবির প্রধান চেষ্টা করছেন, এবং পুলিশের যে আইজি উনিও যথেষ্ট চেষ্টা করছেন। তারা তো পুলিশ বাহিনীরও তো একটা, তারা তো স্বাভাবিক মানুষ নাকি, তাদেরও তো একটা শারীরিক ক্ষমতা আছে, সক্ষমতা। কতদিন এইভাবে যেতে পারে? আমি যেটা দেখছি যে আমাদের এই পরিবহন ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে। তো একটা আমি কি বলবো, যেটা বাংলাদেশে যেভাবে শুরু হয়েছে এটা তো নর্মালসি না, ইট শুড বি স্টপ। এবং এই স্টপটা যদি না হয় তাহলে কোথায় যাচ্ছি আমরা? যে দেশ আমরা এগিয়ে যাচ্ছি, আমরা গত 6 বছরে যতটুকু এগিয়েছিলাম সেটা তো এখন পিছনের দিকে যাচ্ছে। ঠিক 2013 সালে 55 দিনের যেটা হয়েছে। আচ্ছা, বিশ্ব প্রেক্ষাপটে বিশ্বের প্রত্যেকটা দেশ এখন কি করছে, তার অর্থনৈতিক উন্নতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আর আমরা কি করছি, অর্থনৈতিক উন্নতির বদলে আমরা গণতন্ত্রের চর্চার কথা বলে কিছু উচ্ছৃঙ্খলতাকে দেখছি। এটা আমরা কেউই তো নিরাপদ না। এই নিরাপত্তাহীনতা দেশকে সামনের দিকে না যেয়ে পিছনের দিকে ঠেলে দিতে পারে। তাই আমার একটাই অনুরোধ, যে যাই করুক শান্তিপূর্ণভাবে করুক, আমরা শান্তি চাই সাধারণ মানুষ। লসটা আপনি রিকভার করার না শুনে শুধু একটা কথা বলি, মাহবুব ভাই যে কথাগুলি বললেন, এই সমস্ত কথাগুলিকে যে আমরা সত্য ধরি, তাহলে আমরা শুনতে হবে যে গত এই সংকটটা শুরু হওয়ার পর আমরা যদি ইমিডিয়েট সংকটটাকে দেখি, অ্যাড্রেস করি, তাহলে সরকারের হর্সেস মাউথ থেকে শুরু করে সরকারের উচ্চপদস্থ যারা কথা বলেছেন, এভরিওয়ান ওয়াজ টেলিং লাই। কারণ তারা প্রথম দিন থেকে বলে এসেছিল দেশে কোনো সংকট নেই, নাম্বার 1। নাম্বার 2, তারা বলার চেষ্টা করেছে এরকম হরতাল অবরোধ কোনো রকমের কোনো এফেক্ট হচ্ছে না। নাম্বার 3, তারা বলার চেষ্টা করেছে, তারা বিজেপির কথা বলেছে, উনি মাহবুব ভাই একটু ভুল করে র্যাবের কথা বলে ফেলেছেন, পুলিশের কথা বলেছেন। র্যাব, আমি আমার ভিউটা শুনেন আগে। এই সংকটটি নিরসনের জন্য র্যাব, পুলিশ, বিজেপির কোনো কাজ নেই যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিকভাবে রাজনীতিবিদরা সচেতন না হবেন। কারণ এই সংকটটা তো পুলিশ, র্যাব, বিডিআর তৈরি করেনি, তাদেরকে এখন নামানো হয়েছে সংকটটি মোচন করার জন্য। কিন্তু যারা তৈরি করছে তাদের মধ্যে কিন্তু আমরা তৎপরতা লক্ষ্য করছি না। প্রবলেমটা হচ্ছে ওই জায়গায়, কারণ এটার প্রবলেমটা সম্পূর্ণ হচ্ছে একটা রাজনৈতিক সমস্যা। এই সমস্যাটা আমরা দেখছি অনেক আগে থেকে, সেখানে আমি যাচ্ছি না। আমি শুধু একটা জায়গায় শেষ করে দিব। সাবান ভাই একটা প্রশ্ন করেছেন, জাতির যেটা জানা উচিত। উনি বলেছেন, বিনয়ের সহিত বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা উনি প্রশ্ন তুলেছেন, যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু নিজ হাতে স্বাধীনতার সর্বোচ্চ জীবিত খেতাব বীরোত্তমে ভূষিত করেছেন, বঙ্গবন্ধুর ওই কাজকে ওনারা প্রশ্ন তুলছেন, সেটা জ্ঞাতস্বরে হোক অজ্ঞাতস্বরে হোক। সেক্টর কমান্ডার জিয়াউর রহমান 11 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন, নাম্বার 1। উনি জেড ফোর্স নামক একটা ইন্ডিপেন্ডেন্ট ফোর্স, যে ফোর্সটি প্রথম বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছিল ওই সময়। নাম্বার 3, ওনার যদি আপনি সামরিক ব্যাকগ্রাউন্ডে যান, প্রথমে হচ্ছে উনি ইন্দো পাক যুদ্ধে ডেপুটি কমান্ডার হিসেবে, কোম্পানি কমান্ডার হিসেবে উনি ফার্স্ট খেতাবও পেয়েছিলেন 1965 and 1966 যখন ইন্দো পাক ওয়ার হয়। নট অনলি দ্যাট, সেখানে উনি কোন সেক্টরে যুদ্ধ করেছেন সেটা উত্তর হচ্ছে যে কুড়িগ্রাম ডিস্ট্রিক্টকে নিয়ে তৎকালীন বৃহত্তর রংপুর ডিভিশনে যেইটা ছিল সেখানে উনি যুদ্ধ করেছেন, এবং রৌমারী হচ্ছে তার অন্যতম অধিক্ষেত্র এলাকা ছিল যুদ্ধের। এবং সবচেয়ে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা যে ওই যুদ্ধের সময় যখন উনি মেজর হিসাবে ইন্ডিপেন্ডেন্ট ডিক্লেয়ার করলেন, পরবর্তীতে এপ্রিল মাসে, মার্চে তো উনি স্বাধীন ঘোষণা করলেন, এপ্রিল মাসে হি হ্যাভ বিন প্রমোটেড অ্যাজ এ লেফটেন্যান্ট কর্নেল। এখন এই পুরো জিনিসটা আনটিল এই 1978 পর্যন্ত যখন তিনি ক্ষমতায় আসেননি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেননি, তার আগ পর্যন্ত বাংলাদেশের অন্যতম সামরিক
খেতাবে অন্যতম ভূষিত ব্যক্তি ছিলেন মেজর জিয়াউর রহমান, নাম্বার 1। আমার মনে হয় এরপরে আপনি আপনার সমস্ত তথ্যগুলি আমি আপনাকে দিতে পেরেছি। এখন আসুন, মাহবুব ভাই যে কথাগুলি বলেছে, একটি সমস্যাকে আমরা কিন্তু ওভারলুক করতে পারবো না শাবান ভাই। প্রতিটি সমস্যার সাথে কিন্তু আমি, আপনি, সাইফুল ভাই, এই টিভি স্টেশন, মাহবুব ভাই যারা রেগুলার জাতিকে অ্যাড্রেস করছে, শেখাচ্ছে, পড়াশোনা ক্লাসরুমে আমরা প্রতিনিয়ত দেখছি, কিন্তু কুম্ভকর্ণের ঘুম কিন্তু ভাঙছে না। যাদের ভাঙলে এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারতাম। কীভাবে বের আসতে পারতাম? আমরা আজকে মিলেনিয়াম গোল নিয়ে কথা বলবো। আমি আজকে স্বাধীনতা উত্তর প্রজন্ম, আমার কাছে তো পেট্রোল বোমা কোনো ইস্যু হতে পারে না। আমার কাছে তো স্বাধীনতা ঘোষণা কে করলো কে করলো না সে সংকটটি ইতিহাসবিদ সমাধান করে দিবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবেও আজকে স্বাধীনতা ৪০ বছর পরেও আমাদের এমন অনাকাঙ্ক্ষিত বিষয়ে ব্যস্ত থাকতে হচ্ছে যা বাংলাদেশকে প্রতিনিয়ত পিছনের দিকে টেনে দিচ্ছে। আপনার প্রসঙ্গটা নিয়ে আবার আরও কথা বলবো, তবে একটু ছোট্ট বিরতি নিতে হবে। আরএফএল সেট বাই প্লেট এডিশন এ পর্যায়ে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাই প্লেট এডিশন। প্লেট এডিশনে আমাদের আজকের বিষয় বদলাচ্ছে রাজনীতি। জনাব শাবান মাহমুদ, গত 6 মাসে এডিপি মাত্র 28% বাস্তবায়ন হয়েছে। আজকেও মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বললেন যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে, বাস্তবায়ন দক্ষতা বাড়াতে হবে, আরও অনেক কিছু বলেছেন। এদিকে তার মানে সরকার একটু উদ্বিগ্ন বর্তমান পরিস্থিতি নিয়ে। সরকারের অনেকেই বলছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। মানে ওনারা কি পার্সপেক্টিভে বলছে বা কি চিন্তা করে বলছে বা কোথায়, ইজ দেয়ার ম্যাজিক ল্যাম্প? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমি একটু পেছনের দিকে যেতে চাই যে আমি যখন 2012 সালের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হলাম, আমি যেদিন দায়িত্বভার গ্রহণ করলাম ঠিক ওই দিনই দায়িত্বভার গ্রহণের সঙ্গে সঙ্গে আপনার নিশ্চয়ই খেয়াল আছে আমাদের সাংবাদিক জগতের খুব প্রিয় মুখ সাগর রুনি, তারা এই দম্পতি যে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়ে গেছিল, আমি তাদের বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে রাজপথে প্রতিবাদ করে দেন আমি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছিলাম। তখন আমি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট শাহরা খাতুন এবং তৎকালীন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের পদত্যাগ দাবি করেছিলাম। তাদেরকে এই হত্যাকাণ্ডে তাদের ব্যর্থতা, তথ্যমন্ত্রীর কোনো ব্যর্থতা আমি উল্লেখ করতে পারিনি, কিন্তু হোম মিনিস্ট্রির তো দায়িত্ব রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা। তখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যেই সমাধান, এটা এই সাগর রুনি হত্যাকারীদের খুঁজে বের করা হবে। সেই 48 ঘন্টা 2012 সালের 11 ফেব্রুয়ারি থেকে আজকে 2015 সালের 11 ফেব্রুয়ারি আসতে যাচ্ছে, এই 3 বছরে কিন্তু শেষ হয় নাই। আমি বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব প্রথম এই কথাটি বলেছিলেন তার মন্ত্রণালয় কক্ষে, যে সাংবাদিকদের বলেছিলেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তার থেকে সম্ভবত 1 সপ্তাহ অলরেডি পার হয়ে গেছে। এখন মন্ত্রীরা হয়তো আমাদের আশ্বস্ত করতেছেন, আওয়ামী লীগের সিনিয়র নেতারা আমাদের আশ্বস্ত করতে চাচ্ছেন, কারণ সত্যিকার অর্থে হোল সিচুয়েশনটা তো একটা প্যানিকি সিচুয়েশন এবং সবাই অলমোস্ট উদ্বিগ্ন। আমার মনে হয় না যে দুই নেত্রীও এই চলমান সিচুয়েশনে স্বস্তিতে আছেন, আমার বিশ্বাস, যেহেতু তারা এদেশের জনগণের রাজনীতি করেন, দেশকে ভালোবাসেন। আর মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলের মৃত্যু সংবাদ পেয়ে তিনি ছুটে গিয়েছিলেন তাকে সান্ত্বনা জানাতে। আমরা অবশ্যই তার এই মানবিকতা, উদারতা এবং এই শিষ্টাচার সর্বোপরি, আমাদের এটা তো আর পাশ্চাত্য কান্ট্রি না, এটা মুসলিম বেসড একটা মুসলিম কান্ট্রি, এখানে ধর্মীয় অনুশাসনগুলো আছে, এখানে এখনও শিষ্টাচার আছে, কালচার, আমাদের লোক সংস্কৃতি আছে। আমরা এখনও আমাদের বাংলাদেশের যে একটি সংস্কৃতি, ঐতিহ্য, সেখান থেকে বের হতে পারি না এবং আমরা এটাকেই লালন করে আমরা ওই বাঙালি জাতীয়তাবাদ বলি, বাংলাদেশি জাতীয়তাবাদ বলি, আমরা গর্ববোধ করি। সেই আলোকে মাননীয় প্রাইম মিনিস্টার যেটি করেছেন আমি সাধুবাদ জানাই, কিন্তু পাশাপাশি উনি হয়তো বেগম খালেদা জিয়ার ছেলে মারা গেছেন স্বাভাবিক মৃত্যু, অগ্নিকাণ্ডে বা কোনো অ্যাক্সিডেন্টাল মৃত্যু না, বা ক্যাজুয়ালিটির
কোনো ধরনের নমুনা সেখানে ছিল না, তারপরে উনি ছুটে গিয়েছেন। বাকি 31 জন বা 30-এর উপরে যে এই অগ্নিকাণ্ডে সাম্প্রতিক সময় মারা গেছেন, আমাদের বিশ্বাস যে প্রধানমন্ত্রীর মধ্যে সেই অনুশোচনা আছে, সেই দুঃখবোধ আছে, কষ্ট আছে, হয়তো উনি নিরাপত্তার স্বার্থে সেখানে ছুটে যেতে পারেননি। কিন্তু খালেদা জিয়ার কাছে যেমন কোকো তার সন্তান যেরকম মা হিসেবে যতটা উনি উপলব্ধি করেন, আমার তো মনে হয় যে যারা অগ্নিকাণ্ডে মারা গেছেন সেই সব সন্তানের কাছে একই উপলব্ধি। আমার কাছে কিন্তু আমার সন্তানদের থেকে বড় কিন্তু পৃথিবীতে কিছু হতে পারে না। ওবামার সন্তান ওবামার কাছে বড়, আমার সন্তান আমার কাছে বড়। সেই হিসেবে আজকে সারা দেশে এই হরতাল অবরোধ নৈরাজ্যের নামে যা হচ্ছে, এটি যদি বন্ধ না হয় তাহলে প্রধানমন্ত্রী যে আশঙ্কা করছেন বা যে উদ্বিগ্ন উনি প্রকাশ করেছেন, এটি তো একেবারে চিরন্তন। আমরা এখন বাংলাদেশের মানে সচেতন নাগরিক হিসেবে, শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু শিষ্টাচার রক্ষার জন্য ওখানে ছুটে গেলেই হবে না। উনি প্রধানমন্ত্রী, উনি সরকার প্রধান, ওনাকেই সবার আগে এগিয়ে আসতে হবে এর একটি এক্সিট রুট বের করতে, এবং সরকারের পক্ষ থেকে সেই আন্তরিকতা আছে বলে আমার বিশ্বাস। এবং আমি যতদূর জানি যে জার্নালিস্ট সরকার, আমি আওয়ামী লীগের বিট কভার করি, গত 25 বছর সাংবাদিকতার শুরু থেকেই এই দলটির রাজনৈতিক সংবাদ সংগ্রহে আমি 25 বছর ধরে কাজ করছি। অনেক নীতি নির্ধারক, মন্ত্রী এবং দলের উচ্চ মার্গীয় নেতৃবৃন্দের সাথে আমার প্রতিনিয়তই কথা হয়। আমিও জানতে পেরেছি, আমার আশাবাদ ভুল হতে পারে, সরকার সমাধানের একটি পথ খুঁজছেন। এবং আমারও বিশ্বাস, আমি এক সপ্তাহ বা কোনো সময়সীমা নির্ধারণ করে নয়, তবে আমার বিশ্বাস যে এই চলতি মাসের মধ্যেই একটি রাজনৈতিক সমাধান হতে যাচ্ছে। আপনি হয়তো পাল্টা প্রশ্ন করে তাহলে কি সংলাপ হচ্ছে? সংলাপ হোক বা না হোক পর্দার আড়ালে, কারণ বিএনপিও এভাবে, বিএনপি নেত্রী যে খুব পপুলার হবেন সেই সুযোগ কিন্তু নেই। উনি ধীরে ধীরে বরং গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে একটি সন্ত্রাসবাদী রাজনৈতিক দলের বা সন্ত্রাসবাদী সংগঠনগুলোর নেত্রী হিসেবেই আখ্যা পাবেন। আর মাননীয় প্রধানমন্ত্রী 6 বছরের যে অগ্রগতি করেছেন, এই 1 মাসে প্রায় 50,000 কোটি টাকার বোধহয় ক্ষয়ক্ষতি হয়েছে সারা দেশে। এভাবে চলতে থাকলে উনি যত সংখ্যাগরিষ্ঠ আসনের নেত্রী হন বা প্রধানমন্ত্রী হন বা যত জননন্দিত নেত্রী হন, বাংলাদেশের জনগণ যখন উৎকণ্ঠার মধ্যে থাকবে, নিরাপত্তাহীন অবস্থায় থাকবে, অর্থনীতির চাকা যখন পেছনের দিকে যাবে, আমাদের শিশুরা যখন স্কুল জীবন ব্যাহত হবে, শিক্ষা জীবন ব্যাহত হবে, টোটাল নাগরিক সমাজ যখন একটি উৎকণ্ঠার মধ্যে থাকবে, তখন মাননীয় প্রধানমন্ত্রীর এই অ্যাচিভমেন্টগুলো প্রপারলি অ্যাড্রেস করা ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর এনিবডি, এটা আমি বিশ্বাস করি। কাজেই দুই নেত্রীর জন্যই চলমান সিচুয়েশন আমার মনে হয় না তাদের রাজনীতির জন্য ফেভারেবল। কাজেই দুই নেত্রীকেই পথ খুঁজে বের করতে হবে, এবং আমার বিশ্বাস যে দুই নেত্রী আপাতত একটা তাদের রিজিট অবস্থানে থাকলেও দলের নীতি নির্ধারণী মহলে অলরেডি শুরু হয়েছে যে হাউ টু গেট দ্য এক্সিট রুট এবং হাউ টু সলভ দিস প্রবলেম, এই বিশ্বাসটুকু আমার আছে। যারা সাইফুল ভাই, আজকে এই টক শোতে এসে সত্যিকার অর্থে নিজেকে আমি ধন্য মনে করছি এবং প্রাউড ফিল করছি যে শাবান ভাই উনি নিজেও বলেছে যে আমি 25 বছর ধরে আওয়ামী বিট করছি, কিন্তু তারও সে কিন্তু দল মতের ঊর্ধ্বে উঠে উনি যে আজকে যে প্রাজ্ঞময় একটা কথা বললেন এবং জাতিকে আশ্বস্ত করলেন যে এভরিওয়ান ইজ লুকিং ফর দ্য সলিউশন, এটাই হচ্ছে মূল স্পিরিট। আমি মনে করি আমি বয়সে অনেক কনিষ্ঠ, এখানে সর্বকনিষ্ঠ আমি আশাবাদের জায়গাটাকে সবসময় উঁচুতে রাখতে চাই, এটা আমার একটা ভিউ অলওয়েজ আমি মনে করি। এবং আমি মনে করি বঙ্গবন্ধুর কন্যা জিয়াউর রহমানের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারা কখনো ভুল করতে পারে না। ভুলটি সাময়িক হয়তো কেউ তাদের বিভ্রান্ত করতে পারে, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। তারা দুজনের যে দেশপ্রেম, এটা কল্পনাতীত। তারা গণতন্ত্রকে রক্ষা করার জন্য এই পর্যন্ত যতটুকু দিয়েছে, যা অ্যাচিভমেন্ট, সমস্ত কিন্তু এই দুই নেত্রীর হাত ধরেই। তাহলে আমাদের আশাবাদের জায়গাটাও অনেক বিশাল হওয়া উচিত। শুধু সেই প্রেক্ষাপটে আমি শুধু আপনাকে একটি কথা বলতে চাই, সংকটের একটা কথা আছে, আমি যেটা বুঝি আর কি, সংকটটা যেখান থেকে শুরু, সমাধানটা কিন্তু ওখান থেকেই বের হয়ে আসতে হবে। কারণ আমাদের লোকালি একটা কথা বলি, কথাটা অনেক রিপিট হয়ে যায়, যে ক্ষেতের চাকা বা মাটির চাকাটা ক্ষেতেই ভাঙতে হয়, আপনি কিন্তু বাসায় এনে এটা ভেঙে টেঙে ঘুরা করে আবার জমিতে নিয়ে যেতে পারবেন না। সংকটটা কিন্তু বেসিক্যালি দুটো জায়গায়, একটা ছিল নির্বাচনকালীন একটা ব্যবস্থা নিয়ে সংকট ছিল, যে কি ফর্মে, কিভাবে, কি আদলে নির্বাচনকালীন অবস্থা থাকবে আমার দেশে, এটা একটা বড় সংকট। আর একটা হচ্ছে পাওয়ার ট্রান্সফার একটা সংকট ছিল, মানে আস্থাহীনতা জায়গা ছিল, যে আমি যদি পাওয়ার ট্রান্সফার করে ফেলি বা পাওয়ারটা যদি আমার কাছে না থাকে, আই কুড নট বি সাস্টেইন, এরকম একটা সংকট ছিল। এই সংকটের জায়গাটাই হচ্ছে, এই দুটো জায়গাটাই হচ্ছে অ্যাড্রেসের জায়গা। আমি মনে করি দুনেত্রী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাড়িতে, ওনার কার্যালয়ে দেখতে গিয়েছিলেন,
যদিও তালা নিয়ে অনেক কথা আছে, রিসিপশন নিয়ে কথা আছে, শিষ্টাচারের সংজ্ঞা নিয়ে কথা আছে, এক পক্ষ আরেক পক্ষ অনেক কথা বলেছে। এগুলি অ্যাপারেন্টলি যা বলার জন্য তারা বলেছেন, আমি ধার কাছে যাব না। আমি শুধু রাজনৈতিক কর্মী হিসেবে একটি শব্দকে রাখতে চাই, সেটা হচ্ছে যে এত কিছুর পরেও আমরা যে কথা বলছি, মাহবুব ভাই যে কথাগুলি বারবার বলার চেষ্টা করেছেন যে আমরা কিন্তু অ্যাচিভমেন্টের জায়গাটাকে কিন্তু আমরা মাইনাস করে ফেলছি। আমার বিশ্বাস হয় না 43 বছর পরে, স্বাধীনতা 43 বছর পরে আমি, আপনি, রাজনৈতিক নেতৃবর্গ, ইভেন আমাদের শত্রুরাও এখন চায় না যে আমরা পিছিয়ে পড়ি, কারণ শত্রুরা তো এগিয়ে যাচ্ছে। তারা খুব বেশি পেছনের জাতিকে নিয়ে এগিয়ে শত্রু খেলা খেলতে তাদের কষ্ট হবে, তারাও চায় যে তারা একটু আগাক, তারপর আমরা আবার খেলবো। সো আমি মনে করি যে আজকে জাতির কাছে সবচাইতে বড় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা সহমর্মিতার জায়গা, একটা শিষ্টাচারের জায়গা, একটা বেসিক পয়েন্টের জায়গা। বেগম খালেদা জিয়ার 7 দফার দাবির কি হবে? 7 দফা দাবি এটা তো হচ্ছে একটা, মানে আমি বলবো যে ইটস স্টার্টেড, মানে রোলিং আমি বলবো। কারণ সবাই বলেছেন সংলাপের কথা হতে হবে, সংলাপে তো একটা বেসিস থাকতে হবে। অ্যাটলিস্ট আমি যেটা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত রাজনৈতিকভাবে উনি এত বেশি প্রাজ্ঞবান, উনি কিন্তু এই আন্দোলনে যাওয়ার আগে গত একটি বছর একটি দিনের জন্য একটি এমন কোনো কর্মসূচি ঘোষণা করেননি যাতে সরকারের কাছ থেকে কোনো বিব্রত বোধ করতে পারে, আমি মনে করি। সো এই স্পেসটা কিন্তু সরকারকে উনি দিয়েছেন একটি বছর ধরে। আনফর্চুনেটলি সরকার, আমি শুধু প্রধানমন্ত্রী দোষ দেবো না, কারণ সরকারের অনেক কিছু উইংস নিয়ে সরকার দেশ চালায়। সরকারের ওনার হয়তো চেষ্টার কোনো কমতি ছিল না, কিন্তু আমরা দেখেছি আলটিমেটলি এই একটি বছর কোনো উদ্যোগ ছিল না কোনো পক্ষ থেকে। খালেদা জিয়া বারবার রিপিটেডলি শি ওয়াজ ট্রাইং টু সে যে একটা সংলাপ, একটা ডায়লগ হওয়া উচিত, কারণ এভাবে তো দেশ চলতে পারে না। যখনই সংকটটি আসলো, আজকে কিন্তু এই যে আমরা, আপনি বলেন যে 31টি তাজা প্রাণ হারিয়ে গেল, 28 জন না 29 জন বার্ন ইউনিট দগ্ধ হচ্ছে, এটা কিন্তু আমরা ব্যাক করতে পারবো না। যার হারিয়েছে, যার যাচ্ছে সেই বুঝতেছে, যার ট্র্যাকটা পুড়ে যাচ্ছে সে কিন্তু ট্র্যাকটা ফেরত পাচ্ছে না, যার সন্তান মরে যাচ্ছে তার ব্যথা কিন্তু আমি ফেরাতে পারবো না। সুতরাং আমরা যে এটার জন্য কান্না করছি সমগ্র বাংলাদেশ, সেটা হচ্ছে কি গণতন্ত্র। এটা একটা সংকটে পড়েছে। আমি আজকে বিশ্বাস করতে চাই না যে গণতন্ত্র আমাদের দেশে খুব আতুর ঘরে আছে। গণতন্ত্রটা ম্যাচিউর্ড অবস্থাতেই ছিল, কিন্তু ম্যাচিউর্ড মানুষও ভুল করতে পারে। সো গণতন্ত্রের যে স্খলনটি হয়েছে, সেই স্খলনটা কিন্তু আমাদের সবাইকে টেনে বের করতে হবে। সেই জায়গাটাতে যদি আমরা একমত না হতে পারি, তাহলে মাহবুব ভাইয়ের যে সংকটগুলি আমাদের সামনে তুলে ধরেছেন, সেই সংকটগুলি বরং আরও বেশি গাঢ় হবে এবং আমাদের অবস্থা আরও বেশি সঙ্গীন হবে, যেটা আমাদের আদৌ কোনো কাম্য নয়। কম। প্রফেসর মাহবুব আলী, আপনার কাছে দুইটা জিনিস জানতে চাবো খুব ব্রিফ। একটা হলো আপনি সলিউশনের কতটুকু আশাবাদী, আর আমাদের এই এনার্কিক পলিটিক্সের এন্ড আদৌ হবে কি না? খুব সুন্দর কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে আমি আশাবাদী, কারণ আমি আশাবাদী এই দেশ মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সো দেশ এগিয়ে যাবে। মাঝে মাঝে ঝড়ের কালো ঝঞ্ঝা আসবে, কিন্তু এই ঝড়, কালো মেঘ কেটে যাবে, আমরা সামনে এগিয়ে যাব। এবং বাঙালি অত্যন্ত শক্তিশালী জাতি। যদি আজকে এইভাবে চলতে থাকে সন্ত্রাস এবং হরতাল, অবরোধ, নৈরাজ্য, বাঙালি কিন্তু ঘরে বসে থাকবে না, এটা একটা মনে রাখতে হবে। সেকেন্ড, দীর্ঘমেয়াদে যে আমরা আরও ভালো কিছু পাবো, কারণ আমরা মনে করি আজকে যে অর্জন সেটা কিন্তু নেহাত কম না। আমরা স্বাধীনতা 50 বছরে মানে মধ্যমায়ের রাষ্ট্র হচ্ছি, 2041-এ আমরা উন্নত রাষ্ট্র হব। এই অর্জনকে ব্যাহত হওয়ার শক্তি কিন্তু কারণ নেই, কারণ যতটুকু অর্জন সেখানে যখন যে সরকার ছিল তার চেয়ে বেশি কিন্তু সাধারণ মানুষ, এবং সরকার সেখানে ফ্যাসিলিটেটের ভূমিকা করেছে। গত 6 বছরের যে অর্জনটা সেটা আরও দ্বিগুণ হয়ে যাবে। কারণ আমি দেখেছি স্ট্যাটিস্টিক্সে নভেম্বর 2014-তে আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু বেড়েছে, এবং এটা কেন প্রথম দিকে যেটা ফল করেছিল সেটা মারাত্মকভাবে বেড়ে গেছে। 22 to 30%, 33% পর্যন্ত ইনভেস্টমেন্ট বেড়ে গেছে। সেখানে এখন আটকে গেলে মানুষ কিন্তু না খেয়ে মরবে। বরং এখন যেটা হয়েছে যে এটা মনে রাখতে হবে, এটা 1995 না 96 না, এখন একবেলা না খেলে কেউ খাওয়াবে না। তাই নিজের গরজেই মানুষ কিন্তু এই সমাধানের পথ খুঁজে নেবে। সো আমি আশাবাদী, প্রচণ্ডভাবে আশাবাদী। আর এনার্কিক পলিটিক্স আমাদের দূর হবে কিনা? অবশ্যই দূর হবে, কারণ নিয়মটা কি, খারাপ খারাপ জিনিস আসে, সেই খারাপ স্রোতটা ভালোর কাছে হারিয়ে যায়। যেমন 90-তে যে গণঅভ্যুত্থান হয়েছিল, তখন কিন্তু সাধারণ মানুষ সেখানেই ভূমিকা নিয়েছিল। আবার
কালো মেঘ যেটা আসছে, যে আজকে যে হরতাল অবরোধ এবং তথাকথিত সন্ত্রাস চলছে, নৈরাজ্য চলছে, মানুষ হত্যা চলছে, পেট্রোল সেটা কিন্তু মানুষ চুপ করে সহ্য করবে না। আমি বিশ্বাস করি ভালোকে ভালোই বলতে হবে, সুন্দরকে সুন্দর বলতে হবে। আমরা যাচনা করব আলো ধাঁধায় সুন্দর জ্যোতির্ময় পথ, আমরা যাচনা করব একটি সুন্দর স্বাধীন বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্বের মানচিত্রে, এবং সেখানে এই ধরনের জঙ্গিবাদ বা সন্ত্রাস কোনো কিছুই কখনো থাকবে না। সাময়িক হয়তো মাহবুব আলী, ব্যারিস্টার ধন্যবাদ আপনাকে। পারভেজ এবং শাবান মাহমুদ, আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় পরের দিন সকাল 9টায়। আজ এই পর্যন্তই। মঙ্গলবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন, এসএটিভির সঙ্গে থাকুন। শুভরাত্রি।